স্নেহের ছাত্রছাত্রীরা, আমি আবার ঠিক সময়ে হাজির হয়েছি শিক্ষাদানের উদ্দেশ্যে। আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদান করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত এবং তার সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে বিপ্লবী আদর্শের বিরোধ। অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট সিংহাসনে আরোহণ করার পর যে ফরাসি বিপ্লবের যে মূল নীতিগুলো ছিল সেইগুলোর সঙ্গে তার বিরোধ বেঁধেছিল এবং তিনি যে সাম্রাজ্যিক কার্যকলাপ অর্থাৎ সাম্রাজ্যের মধ্যে প্রশাসনিক কার্যকলাপ, সংস্কারমূলক কার্যকলাপ তিনি করেছিলেন, সেই কার্যকলাপটা বহুলাংশে ছিল ফরাসি বিপ্লবের আদর্শের সঙ্গে তার বিরোধ বেঁধেছিল। 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব শুধুমাত্র ফরাসি দেশের ইতিহাসের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বের ইতিহাসের ক্ষেত্রে এই বিপ্লব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত। যে বিপ্লবের মূল নীতি হচ্ছে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। ফরাসি জনসাধারণকে বিপ্লবের মদিরা পান করিয়ে নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি দেশের শাসন ক্ষমতায় অবতীর্ণ হয়েছিলেন। শাসন ক্ষমতায় অবতীর্ণ হওয়ার পর তিনি ক্রমাগত রাজ্য জয়ের মাধ্যমে সারা ইউরোপে একটা ত্রাসের সঞ্চার করেছিলেন, সন্দেহ নেই। একই দিকে বিপ্লবের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ফরাসি জনগণকে তিনি যে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস তিনি বহুলাংশে সেগুলোকে পদদলিত করেছিলেন। ফরাসি বিপ্লবের মূল নীতি হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। দীর্ঘকালের পূর্ব রাজাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়ে ফরাসি জনগণের মধ্যে একটা আশার আলো প্রজ্বলিত হয়েছিল। সারা ইউরোপবাসীর মধ্যে একটা চরম উন্মাদনার সৃষ্টি হয়েছিল। ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, সাম্য মৈত্রী প্রতিষ্ঠিত হবে, ফরাসি দেশের একটা চরম উন্মাদনা। কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট শাসন ক্ষমতায় অবতীর্ণ হয়ে ফরাসি জাতির সেই আশা আকাঙ্ক্ষাকে বহুলাংশে পদদলিত করেছিলেন। আমি বিস্তারিতভাবে আলোচনা করব, এরপরে আমি চলে যাব রাজতন্ত্র প্রতিষ্ঠা। ফরাসি জনসাধারণকে বিপ্লবের বাণী শুনিয়ে বিপ্লবী আদর্শকে বাস্তবায়িত করবার প্রতিশ্রুতি দিয়ে শাসন ক্ষমতায় অবতীর্ণ হয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। প্রথম কনসাল 1799 খ্রিস্টাব্দে প্রথম 10 বছরের জন্য কনসালের পদে নিযুক্ত হয়ে তিনি 1804 খ্রিস্টাব্দের মধ্যেই তিনি ফ্রান্সের সম্রাটে পরিণত হয়েছিলেন এবং সম্রাট পদটা লাভ করাই যেন ফরাসি রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি জনসাধারণ যে বিপ্লব সংগঠন করেছিলেন, সেই রাজতন্ত্রকে ফিরিয়ে আনাই ছিল তার বিপ্লবী আদর্শের লঙ্ঘন করেছিলেন। অর্থাৎ রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি তৃতীয় সম্প্রদায়ভুক্ত মানুষ তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন, বিপ্লব ঘটিয়েছিলেন। নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভটা এবং সম্রাট পদে উন্নীত হওয়াটাই যেন বিপ্লব বিরোধী সেই রাজতন্ত্রকে তিনি আবার পুনরায় ফিরিয়ে এনেছিলেন। 2 নম্বর হচ্ছে স্বাধীনতার আদর্শ বিসর্জন। সাম্য, মৈত্রী, স্বাধীনতা হচ্ছে ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ। আমরা এটাও দেখেছি আগের ক্লাসগুলোতে। জাতীয় প্রতিনিধি সভার শাসনকালে বিপ্লবী ফ্রান্সের বাইরে এবং ফ্রান্সের অভ্যন্তরে ফ্রান্স একটা নবগঠিত শাসন ব্যবস্থা ফ্রান্স চরম বিপর্যয়ের সম্মুখীন হয়। ফ্রান্সের মধ্যে প্রতি বিপ্লব দেখা দিতে থাকে। বিপ্লবী যে আদর্শ, সেই আদর্শের প্রচারকে লঙ্ঘন করে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে ফ্রান্সের অভ্যন্তরে একটা দারুণ দুর্যোগময় পরিস্থিতি। সেই দারুণ দুর্যোগময় পরিস্থিতিতে নেপোলিয়ন বোনাপার্ট সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তিনি যখন ক্ষমতায় ফার্স্ট কনসাল পদে নিযুক্ত হয়েছিলেন এবং প্রথম কনসাল থাকাকালীন যে
সংস্কারগুলো চালু করেছিলেন, সেই সংস্কারগুলোর মধ্যে তিনি স্বাধীনতার আদর্শকে বিসর্জন দিয়েছিলেন, সাম্য এবং মৈত্রীর আদর্শকে বহুলাংশে বাস্তবায়িত করেছিলেন। নেপোলিয়নের মতে স্বাধীনতার আদর্শ হচ্ছে ফরাসি জনগণের গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকারটা ইতিপূর্বে জাতীয় প্রতিনিধি সভার শাসনকালে তিনি একটু লক্ষ্য করেছিলেন, সেই গণতান্ত্রিক অধিকার ফরাসি জনগণ রক্ষা করেনি। সেই জন্য তিনি স্বাধীনতার আদর্শকে বিসর্জন দিয়ে সাম্য এবং মৈত্রীর আদর্শকে বাস্তবায়িত করেছিলেন। তিনি বলেছিলেন ফরাসি জনগণ সাম্য চায়, স্বাধীনতা চায় না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কেন্দ্রীভূত স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন এবং সাম্রাজ্যবাদ। 1799 সালে প্রথম 10 বছরের জন্য প্রথম কনসাল থাকাকালীন জনগণকে বিপ্লবী মদিরা পান করিয়ে যদিও তিনি ক্ষমতায় অবতীর্ণ হয়েছিলেন, বিপ্লবের মূল আদর্শগুলোকে পদদলিত করে ফরাসি বিপ্লবের রথের চাকা যেন আবার পূর্ণবেগে ঘুরে রাজতন্ত্রে ফিরে আসে। 1799 থেকে 1804 খ্রিস্টাব্দে প্রায় 3.5 লক্ষ লোক এক গণভোটের মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্টকে যখন সম্রাটের পদে নিয়ে এলেন, সেই সম্রাট পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি কেন্দ্রীভূত স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তনের দিকে নজর দিয়েছিলেন। নেপোলিয়ন তিনি অনুধাবন করেছিলেন যে যদিও তরবারির সাহায্যে তিনি শাসন ক্ষমতায় এসেছেন, তথাপি আমাকে সংস্কার প্রবর্তনের মাধ্যমে ফরাসি জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই কথা তিনি রাখেননি। তিনি প্রথম কনসাল থাকাকালীন আইনসভাকে 4টে কক্ষে ভাগ করেছিলেন: কাউন্সিল অফ স্টেট, ট্রিবিউনেট, লেজিসলেটিভ বডি এবং সেনেট। কাউন্সিল অফ স্টেট, ট্রিবিউনেট, লেজিসলেটিভ বডির সদস্যরা নেপোলিয়নের দ্বারা মনোনীত হতেন, আর সেনেটের সদস্যরা নির্বাচিত হতেন জনগণের দ্বারা। তা যাই হোক না কেন, তিনি নিজের প্রাধান্য বজায় রেখেছিলেন আইনসভায়। পরোক্ষ অঙ্গুলি হেলানে আইনসভাকে নিজের মতে এনে সারা দেশে স্বৈর শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। তার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনসাধারণ বহুলাংশে ভীত ছিল। ক্রমাগত যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তিনি যে বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন, ইউরোপের কোনো না কোনো রাজ্যের অংশটা কেড়ে নিয়ে একটা বিশাল সাম্রাজ্য ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। সেই বিজিত রাজ্যে তিনি কেন্দ্রীভূত স্বৈরাচারী শাসন ব্যবস্থা স্থাপন করেছিলেন এবং নিজের সাম্রাজ্যবাদকে তিনি বহুলাংশে প্রতিষ্ঠিত করেছিলেন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট শিক্ষাক্ষেত্রে সংস্কার সাধন করেছিলেন, সন্দেহ নেই, কিন্তু কয়েকটা বিষয়ে তিনি শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপ করেছিলেন। বিশেষ করে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সিলেবাসের পরিবর্তন ঘটিয়ে শিক্ষার্থীদের সম্রাটের উপর অনুগত করে তোলার ব্যবস্থা তিনি করেছিলেন। রাষ্ট্রের প্রতি যাতে তারা একান্তভাবে অনুরাগী হয়, শিক্ষার্থীরা যাতে সম্রাটের প্রতি অনুগত হয়, সেই চেষ্টাই করেছিলেন। এবং ছাত্ররা যাতে সম্রাট এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ না করে, সেই উদ্দেশ্যে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যসূচিতে এক বিরাট পরিবর্তন সাধন করেছিলেন। পরের পয়েন্টে চলে যাচ্ছি আমি। বিজিত রাজ্যের সৌর শাসন প্রতিষ্ঠা। বিজিত রাজ্যে সৌর শাসন প্রতিষ্ঠা। ক্ষমতায় অবতীর্ণ হওয়ার পর নেপোলিয়ন বোনাপার্ট ক্রমাগত যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ইউরোপের কোনো না কোনো রাজ্যকে কেড়ে একটা বৃহত্তর ফরাসি সাম্রাজ্য গঠন করেন এবং সারা ইউরোপের রাজতন্ত্রের অনুগত দেশগুলোর মধ্যে একটা ত্রাসের সঞ্চার করেছিলেন, সন্দেহ নেই।
এই সমস্ত বিজিত রাজ্যে তাদের কাছ থেকে, বিদেশিদের কাছ থেকে সাম্রাজ্যের কোনো না কোনো অংশ কেড়ে নিয়ে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে তিনি সেই বিজিত রাজ্যে তার স্বৈর শাসনকে কায়েম করেছিলেন, সন্দেহ নেই। তার স্বৈর শাসনে শাসকরা ওই সমস্ত রাজ্যের জনসাধারণ তারা বিপন্ন বোধ করেছিল। নেপোলিয়ন বোনাপার্ট রাজ্য জয়ের মাধ্যমে ওই সমস্ত জাতিগুলোর মধ্যে জাতীয়তা বোধের সৃষ্টি করেছিলেন, সন্দেহ নেই, কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে সম্রাটের প্রতি বিপন্ন বোধ করেছিল সম্রাটের স্বৈর শাসনে। তার স্বৈর শাসনে সেই সমস্ত বিজিত রাজ্যে নিজের আত্মীয় স্বজনদেরকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় শাসকদেরকে সরিয়ে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে শাসক পদে নিযুক্ত করেছিলেন। তারই নির্দেশে ইটালিতে তার সৎপুত্র ইউজিনকে বসিয়েছিলেন, জার্মানির সিংহাসনে বসিয়েছিলেন ভাই জেরোমকে, স্পেনে আরেক ভাই জোসেফকে বসিয়েছিলেন, নেদারল্যান্ডে আরেক ভাই লুসিয়ানকে সিংহাসনে বসিয়েছিলেন, নেপলসে ভগ্নপতি মিওরাকে ক্ষমতায় অবতীর্ণ করেছিলেন। বিপ্লবের মূল নীতি অনুযায়ী প্রজাসাধারণের কল্যাণ করা যে তার উদ্দেশ্য নয়, একথা ইউরোপবাসী বুঝতে পারল এবং তার প্রতি আনুগত্য হারিয়ে তারা নিজেদেরকে বিপন্ন মনে করতে লাগলো এবং সম্রাটের প্রতি তারা অত্যন্ত ক্ষুব্ধ হলো। এরপরে আমি চলে যাব যে নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছেন বিপ্লবের ধ্বংসকারী। নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছেন বিপ্লবের ধ্বংসকারী। নেপোলিয়ন বোনাপার্ট নিজের দোষগুণ সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন ছিলেন, কিন্তু সচেতন থেকেও তিনি যদিও এক সময়ে মন্তব্য করেছিলেন যে আই এম দি রেভলিউশন অ্যান্ড আই ডেস্ট্রয়েড দ্য রেভলিউশন, আমি বিপ্লবকে রক্ষা করেছি এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এটা তিনিও এক সময়ে বলেছিলেন। তিনি বিপ্লবের রক্ষক হচ্ছেন কখন? তিনি যখন স্বাধীনতার আদর্শকে বাস্তবায়িত করতে পারতেন, স্বাধীনতার আদর্শকে বাস্তবায়িত না করে সাম্য এবং মৈত্রীর আদর্শকে, অর্থাৎ ফরাসি বিপ্লবের যে মূল আদর্শ, সেই মূল আদর্শের আংশিক ব্যবস্থাকে প্রবর্তন করে সারা ইউরোপবাসীর মধ্যে একটা প্রাণের সঞ্চার করেছিলেন, তখন তিনি হচ্ছেন বিপ্লবের সন্তান। কিন্তু আমরা এখানে দেখছি যে ক্ষমতায় অবতীর্ণ হওয়ার পর তিনি বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে তার ক্ষমতাটাই হচ্ছে যেন বিপ্লবের বিরুদ্ধে কাজ করা। তিনি স্বাধীনতার আদর্শকে বিসর্জন দিয়ে কেন্দ্রীভূত স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করে শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপ করে সারা দেশে নিজের স্বৈর শাসনকে প্রতিষ্ঠা করেছিলেন। তখন তিনি হচ্ছেন বিপ্লবের ধ্বংসকারী। এখন যে প্রশ্নগুলো আসে, একই প্রশ্ন বিভিন্ন রকমের আসতে পারে, সেইগুলো হচ্ছে যে নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ সংক্ষেপে আলোচনা করো, এটা 8 নম্বরের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে নেপোলিয়ন ফরাসি বিপ্লবের কোন কোন ভাবধারা ধ্বংস করেন, 8 নম্বরের প্রশ্ন। 3 নম্বর হচ্ছে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের ধ্বংসকারী, আলোচনা করো, এটাও 8 নম্বরের প্রশ্ন। আজকের যে পয়েন্ট ধরে আমি আলোচনা করলাম, এই 3টে প্রশ্নের উত্তর একটু ভালোভাবে মন দিয়ে শুনলেই তোমরা বুঝতে পারবে। তাহলে তোমরা বইটা একবার পড়ে নেবে, বইটা পড়ার পরে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। আমি আমার পাঠদান এখানেই শেষ করছি।